আমি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির আপনার কাছে শুরুতেই আসতে চাই। আমি যে শিরোনামটি দিয়ে শুরু করেছিলাম যে সংসদে পাশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ আজকে রিপোর্ট দেওয়া হয়েছে, আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন, আপনার অভিমত বা বিশ্লেষণ কি? আমি একটু অবাকই হয়েছি। আমরা এক্সপেক্ট করি নাই যে সরকার এরকম করবে। কেন করছে এটি হয়তো গভীর গবেষণার ব্যাপার, কিন্তু সরকারের যে কমিটমেন্ট, বিএনপির যে 31 দফা আর এই অধ্যাদেশগুলোর যে সাবজেক্ট ম্যাটার, এগুলোর সঙ্গে বিরোধ ছিল না। আমি ওই অর্থে কোনো বিরোধ দেখি না, কারণ বিএনপি তো একটা ভিকটিম পার্টি। লাস্ট 17 ইয়ার্সে অনেক ভিকটিমের শিকার হয়েছেন, একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে আজকের প্রধানমন্ত্রী একইভাবে ভিকটিমের শিকার হয়েছেন। আর এই অধ্যাদেশগুলোর মধ্যে 133টার মধ্যে যে 20টির ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো মেজর। 1 নম্বর হলো গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, 2 নম্বরে আপনি দেখবেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিয়োগের ক্ষেত্রে, মহাপরিচালকের নিয়োগের ক্ষেত্রে একটি সংশোধনী অধ্যাদেশ, তারপরে ফাইন্যান্সিয়াল রেজলিউশন অধ্যাদেশ, একই সাথে আছে তথ্য অধিকার আইনের সংশোধনী অধ্যাদেশ। এগুলো কেন বাদ দিচ্ছেন? বিএনপি তো একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তৈয়ার কিংবা পরিচালনার ক্ষেত্রে কমিটেড। যদি কমিটেড হয় তাহলে গুম অধ্যাদেশ বাদ যাবে কেন? কেন করতে হবে বাদ? যদি কোনো দ্বিমত থাকে কোনো বিষয়ে, এটা সংশোধন করবে, ওই অংশটুকু সংশোধন করে বিল উত্থাপন করবে। বাদ দেওয়ার মিনিং তো ভিন্ন। মানবাধিকার কমিশন অধ্যাদেশ খুবই ইউনিকলি ফিচার্ড। এইবার যে অধ্যাদেশটা তৈরি করা হয়েছে, আমাদের হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে তখনকার দিনে মানবাধিকার কমিশন হলো টুথলেস টাইগার, তো দাঁত নাই, বাঘ ঠিকই, কেউ কামড় দেয় না। কিন্তু এইবারকার মানবাধিকার কমিশনের ইউনিক কতগুলো ফিচার দেওয়া হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে কমিশনারদের ইন্ডিপেন্ডেন্স, হায়ার এবং ফায়ার করা যাবে না, কমিশনারদেরকে যদি চাকরি থেকে বিদায় করতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে যেভাবে বিদায় করতে হয় একই তরিকা অবলম্বন করতে হবে। সো মোটো তারা তদন্ত করতে পারবে গুমের বিষয়, এই ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্টও করতে পারবে। আমি একটু সারপ্রাইজ হয়েছি, গুম অধ্যাদেশের পাশে যে কমেন্টটা লিখেছে আইন মন্ত্রণালয়ের পাশ থেকে, সেখানে বলেছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ এই অপরাধের সঙ্গে জড়িত থাকেন বলে অভিযোগ আছে, সেজন্য বাদ দিতে হবে। এই জন্য তো বাদ দেওয়ার কথা নয়, বরং এটাকে তো আরও ট্রান্সপারেন্ট করার কথা ছিল। ওকে, কোন একটা পার্টিকুলার ডেফিনেশন নিয়ে যদি দ্বিমত থাকে, ডেফিনেশনটা আমরা কারেকশন করে দেই। এখন তো ব্যাড মেসেজ যাচ্ছে। সেকেন্ড ইম্পর্টেন্ট দেখেন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 116-এ, অরিজিনাল 116 ছিল যে সুপ্রিম কোর্টে বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি এগুলো ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রথম সুপ্রিম কোর্টের উপর ন্যস্তকে পরিবর্তন করে করা হলো রাষ্ট্রপতির উপর। 5ম সংশোধনীতে গিয়ে বলা হলো রাষ্ট্রপতির ওপর, কিন্তু উইথ দি কনসালটেশন অফ সুপ্রিম কোর্ট। 15th অ্যামেন্ডমেন্টে গিয়ে এই বিধানটাকে ঠিক রাখা হলো। আমরা একটা রিট পিটিশন করলাম আর্টিকেল 116-কে চ্যালেঞ্জ করে, 10 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি ছিলাম তাদের প্লিডার, এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্ট 116 আর্টিকেলটাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে এই ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাইরেকশন দিলেন। সাথে বললেন তাদের যে শৃঙ্খলা বিধি এটা অসাংবিধানিক, আর বললেন 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ডাইরেকশন দিলেন। এই কমপ্লায়েন্স অনুযায়ী এই অর্ডিন্যান্সটা জারি হলো। অর্ডিন্যান্সটা পুরাটা অপারেটিভ হয় নাই, এখনো ওই অর্থে কার্যক্রম শুরু হয় নাই। কিন্তু এই অর্ডিন্যান্সটাকে এখন এসে ওনারা প্রস্তাব করছেন যে সেকশন 7-এ সরকার উপযুক্ত মনে করিলে কথা অ্যাড হবে। আমরা প্রতিবাদ করলাম, কথা বললাম, ল মিনিস্টারের সঙ্গে কথা বললাম, হাউ, হোয়াই ইজ দিস? যেখানে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে মনে আর্টিকেল 116
এটি হাইকোর্টে রায় হয়ে গেছে, আপনারা কোনো আপিল ফাইল করেন নাই, আপিল ফাইল না করে মেনে নিয়ে বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ জারি করেছেন, এখন কেন আবার বলছেন যে এটাকে সরকার উপযুক্ত মনে করিলে? সরকার উপযুক্ত মানে তো হলো আইন মন্ত্রণালয়, রুলস অফ বিজনেস অনুযায়ী অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি, ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি। তো এটা তো সঠিক হলো না। একই সাথে আমি খুব অবাক হয়েছি আরেকটা কাজে, খুবই অবাক। How my heart is bleeding. Every moment my heart is bleeding because I was the witness of some of the ordinances. আরেকটি কাজ করেছে দেখেন, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। এখানে বলা হলো দুর্নীতি দমনের মহাপরিচালক যিনি অ্যাপয়েন্টেড হবেন, অ্যাপয়েন্ট করার জন্য একটা সার্চ কমিটি হবে আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে। সেইভাবে একজন মহাপরিচালক কে হবেন এটা নির্ধারণ করা হবে। সরকার হায়ারও করতে পারবে না, সরকার ফায়ারও করতে পারবে না। এই অধ্যাদেশটা বাদ করে দিচ্ছেন, তো কি করে হবে? দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কিভাবে নিয়োগ দিতে চান তারা? অল্টারনেটিভও কিছু দিচ্ছেন না। ইন্টারেস্টিং, হাইকোর্ট ডিভিশনে ২৬ জন বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী কমিশনের মাধ্যমে। কমিশনের যদি কোনো ধরনের কোনো আপত্তি থেকে থাকে, কমিশনের মেম্বারকে রিকনস্টিটিউট করতে হয়। ওনারা একসময় দাবি জানিয়েছিলেন যে বার কাউন্সিলের চেয়ারম্যানকে এখানে রাখা হয় নাই বা অমুককে রাখা হয় নাই। এটা যদি অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা অ্যামেন্ডমেন্ট এনে সেটা ঠিক করে নেন, কিন্তু ইন ইটস এন্টায়ারিটি। আমি একটু অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছ থেকে এর ব্যাখ্যাটি একটু জানতে চাবো। যে সংসদে পাশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা ২০টি অধ্যাদেশ, আজকে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ১৬টি অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে এবং ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারেই পাশ করার সুপারিশ করেছে কমিটি। সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, আপনাকে ধন্যবাদ জনাব শিশির মনির। ইতিমধ্যে খুব ডিটেইল আলোচনা উনি করে ফেলেছেন। দেখুন, অধ্যাদেশ এটা যখন জারি করা হয় একটা আপৎকালীন সময়ের জন্য, যখন কোনো পার্লামেন্ট থাকে না, অর্থাৎ পার্লামেন্ট না থাকলে যেটা হয় কিছু কিছু তাৎক্ষণিক প্রয়োজনের জন্যই কিন্তু অর্ডিন্যান্স করা হয়ে থাকে। এই অর্ডিন্যান্স একটা স্বল্প আয়ু সম্পন্ন বিষয় এবং অর্ডিন্যান্সটা জারি করার সময় এটার মধ্যেই এটা সীমাবদ্ধতা থাকে, সেটা হলেই ইট শুড বি প্লেসড ইন দি পার্লামেন্ট ফর রেটিফিকেশন অর টু আর্টিকুলেশন। তার মানেটা কি? তাইলে কোনো অর্ডিন্যান্স দেওয়া, ইট ডাজ নট মিন দ্যাট উইড বি কনভার্টেড ইন্টু ল ইন ডিউ কোর্স। সুতরাং কোনো অর্ডিন্যান্স যদি সংসদে উপস্থাপন করা না হয় আইন হিসাবে বা আইনের রূপ দেওয়ার জন্য, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন নাই? যেমন আমার বন্ধু বললেন যে তার রক্তক্ষরণ হচ্ছে, আমি জানি না ওটা উনি কেন বলতেছেন এই কথাটা। যে সমস্ত বিষয়গুলো এখন পার্লামেন্টে উপস্থাপন করা হচ্ছে না, এর প্রত্যেকটা পিছনে জাস্টিফিকেশন আছে এবং এই জাস্টিফিকেশনটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনি দেখবেন যখন পার্লামেন্টে উপস্থাপন করেছে। আপনি আইনমন্ত্রীর বক্তব্য আপনি লক্ষ্য করেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি উনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন এটা। এবং যেই বিষয়গুলো বলা হয়েছে, যেমন আলাদা সচিবালয়, আপনি মানবাধিকার, আমাদের দেশে মানবাধিকারের আইন আছে আলাদা, এখন এই আইনের জন্য সাপ্লিমেন্টারি করতে হবে এই মুহূর্তে বা এটার কোনো অ্যামেন্ডমেন্ট করতে হবে। দেখুন, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, এখন আমাদের বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন, কিন্তু আপনি একটা মজার জিনিস দেখেন, সেই স্বাধীন বিচার ব্যবস্থার আবার সংস্কার করবেন কেন আপনি? স্বাধীন বিচার ব্যবস্থার হঠাৎ দেয়ার ইন প্র্যাকটিস বিচার ব্যবস্থা নিজের মতো চলছে, সেই বিচার ব্যবস্থায় হঠাৎ করে সংস্কারের কি প্রয়োজন হলো আপনি বলেন? কি কারণটা কি? তার একটা জাস্টিফিকেশন থাকবে, যেমন আমার বন্ধু শিশির মনিরকে বুঝতে হবে। তাহলে যদি ওই কারণটা থাকে বা যে কোনো একটা কারণ যেটা উনি বলছেন আনএক্সপ্লেইনড, অথবা হি উইল এক্সপ্লেইন ইট সাবসিকুয়েন্টলি, যদি ওই কারণটা থাকে তাহলে সংশোধন হওয়ার পর সেই একই কারণের জন্ম হবে না, এর গ্যারান্টি ক্লজটা কোথায় থাকবে আপনি বলুন? সুতরাং আমি মনে করি এটা ইট ইজ ভেরি রাইটলি দে আর অ্যাক্টিং আপন, যে অর্ডিন্যান্স সবগুলোকেই আইনে রূপান্তরিত করতে হবে, এটা ঠিক না। কারণ পার্লামেন্ট অর্ডিন্যান্স যে আপৎকালীন সময় বা দুর্যোগকালীন সময় অথবা একটা অনুপস্থিতকালীন সময়ের জন্য যে অর্ডিন্যান্সটা দেওয়া হয়, সেইটা পার্লামেন্ট এতটাই স্বাধীন, তারা সেটাকে দেখেন,
যে এইটাকে আসলেই ওই মুহূর্তে আপৎকালীন সময় চালানোর জন্য যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছিল সেইটাকে এখন আর এটাকে আইন রূপান্তর করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। সুতরাং এইটাকে যদি আমরা মনে করি যে এটা কেন করেছে, আমরা বিচলিত হয়েছি, আমরা সারপ্রাইজড হচ্ছি, আমার মনে হচ্ছে এটা বোধহয় আমরাও অতি প্রতিক্রিয়া হচ্ছে কিনা আমাদের মধ্যে, সেটাও আমাদেরকে আচ্ছা, খেয়াল রাখতে যেই হবে। বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি, সেই বিষয়টিতে যদি আসি, আপনারা দুজন আপনাদের মতামত অবশ্যই তুলে ধরেছেন। আমি এই যে জুলাই সনদ সমাধান কোন পথে, সেই কথাটি যেমন বলছি, সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোনো আইন বা অধ্যাদেশ নয়, এটি এখতিয়ার বহির্ভূত। অন্যদিকে বিরোধী দল বলছে গণভোটের মাধ্যমে এটি বৈধতা পেয়েছে। এই দুই অবস্থানের মধ্যে আইনি ভিত্তিটি আসলে কোনটার বেশি শক্তিশালী, একটু জানতে চাবো। একটা শুধু রেফার করে বলি, মাইলানের সিনিয়র ফ্রেন্ড বলেছেন যে সবগুলো আইনে রূপান্তরিত করতে হবে, এটা তো ঠিক না। কিন্তু 133টার ভিতরে 98টাকে তো আইনে রূপান্তর করতে হয়েছে, করেছেন তো, কেন? ওগুলো তো সংস্কার আছে। বিগত সরকারের আমলে সংস্কার কর্মকাণ্ডটাকে অ্যাডভান্স করার জন্য যে ধরনের ইনক্লুসিভ স্টেপ নেওয়া হয়েছে, বিএনপির মতো একটা প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি সেই ইনক্লুসিভ রিফর্মগুলো থেকে সরে এসেছে। এটাই হলো আমাদের কনসার্ন। অধ্যাদেশগুলো যদি সংসদে না উত্থাপন করা হয়, সেগুলো নিয়ে যে পরবর্তীতে বিএনপি কাজ করবে না, এমন তো কোনো কথা নেই, বা তারা যে নতুন করে আইন তৈরি যা করবে না। আছে তা আপনি রিপিল করে দিচ্ছেন, আর এক সময় করবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন। কোনটা আমি বিশ্বাস করব? ছিল তো এটা, আছে তো এটা। এই অধ্যাদেশটাকে আপনি আইনে রূপান্তর করবেন, করলেন না। কি কারণ দেখে করলেন না? বললেন যে সংবেদনশীল লোকেরা এটার সঙ্গে জড়িত আছে। তো সংবেদনশীল লোকেরা পরবর্তী যখন করবেন জড়িত থাকবে না? গুমের সাথে জড়িত আছে, সোজা কথা, ডিজিএফআই, বাংলা কথা। অতীতের আয়নাঘর ডিজিএফআই সৃষ্টি। আপনি যখন পরবর্তীতে আইন করবেন তখন থাকবে না দেশে ডিজিএফআই। তা আপনি এখান থেকে সরে আসছেন কেন? আমাদের এটা কনসার্ন। আই এম ভেরি মাচ হার্ট এবং রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু সি এ প্রোগ্রেসিভ গভর্নমেন্ট ইজ ডুইং সাচ অ্যান আনপ্রোগ্রেসিভ ওয়ার্ক উইচ ইজ হোপলেস, সিম্পলি হোপলেসনেস। আর সেকেন্ড প্রশ্ন হলো, আপনি জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার আদেশ 2025, দেখুন একটা সেটেল ম্যাটারকে বিএনপি আনসেটেলড করছে। এটা ভুল রাজনীতি। আমার ইন্টারপ্রিটেশন, অন্যজনের ইন্টারপ্রিটেশন অন্যটা হতে পারে। আই হ্যাভ টু শো রেসপেক্ট টু আদার্স ইন্টারপ্রিটেশন, বাট মাই ইন্টারপ্রিটেশন ইজ দিস ইজ এ কমপ্লিট ডার্ক অ্যান্ড দ্য রং স্টেপ ইজ বিং টেকেন বাই দি গভর্নমেন্ট। সেটেল হয়েছিল, একটা ফ্যাসিজমের বিদায় হয়েছিল, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে বলে আমরা এগ্রি করেছিলাম। ঐকমত্য কমিশনে আমরা চার্টার তৈরি করেছিলাম। চার্টারটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে এই জন্য একটা আদেশ জারি হয়েছিল, একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটের প্রস্তাবদাতা কিন্তু বিএনপি, আপনি সারপ্রাইজ হবেন। দে ওয়্যার দি প্রপোজার। আমি তো সেই ঐকমত্য কমিশনে ছিলাম, ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ দি দেন কনসেনসাস কমিশন প্রপোজড কী করে গণভোটের মাধ্যমে এটাকে আমরা সলভ করতে পারি। এখন এসে আমরা তারা দুটো আর্গুমেন্ট করছেন। এক বলছেন যে অর্ডারই ঠিক না, এটা রাজহাঁসের ডিম্ব, আর আরেকটা বলছেন যে এই গণভোট যে আয়োজন করা হয়েছে, সংবিধানে গণভোট নাই। তার মানে কি, তখন যে আপনারা প্রপোজ করেছিলেন সংবিধানের বাইরে গিয়ে গণভোটের আয়োজন করার জন্য, ওটা কি ইন্টেনশনালি করেছিলেন যে লাস্টে গিয়ে ফয়েল করে দিবেন সব? এই প্রশ্ন তো আসতেই পারে। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে যে গণভোটের আয়োজন হয়েছিল, সেই গণভোট 30 মের গণভোট, সেটা কি সংবিধানে ছিল? ছিল না। তখন যখন এই আর্গুমেন্ট করা হয়েছিল যে গণভোটের বিধান তো সংবিধানে নাই, তখন বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট করা হয়েছে গণভোট করা যাবে না এই মর্মে সংবিধানে কি কোনো নিষেধ আছে? তারাই আর্গুমেন্ট করেছেন, আমরা না, কিন্তু তারাই আর্গুমেন্ট করেছেন, করে বলছেন যেহেতু নিষেধ নাই, এটা একটা পজিটিভ ওয়ার্ক, জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করব। ঐকমত্য কমিশনে তো আমরা কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি, বাংলাদেশের 18 কোটি মানুষ তো এখানে সুযোগ পাচ্ছে না মতামত দেওয়ার জন্য। সুতরাং লেট আস গো টু দি পিপল, হোয়াট দ্য পিপল সে। পিপল বললো, 70% পিপল হ্যাঁ বললো। এখন বলেন যে এই হয় নাই, পিপল বুঝে নাই, পিপলস
প্রশ্ন ভালো করে টের পায় নাই। আমাদের এই প্রশ্নটি নিয়ে আমিও প্রশ্ন রাখতে চাই যে 4টি যে প্রশ্ন রাখা হয়েছিল, আমরা যদি ক খ কথা যদি বলি, ক খতে তো এমন কিছু প্রশ্ন সেখানে দেওয়া হলো যেগুলোতে নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল। একটায় 4টা প্রশ্নের একটা মাত্র বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। সেটা কি জানেন? উচ্চ কক্ষ গঠন। বিএনপির 31 দফায় আছে যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিন্তু সেখানে বলা নাই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। কিন্তু ঐকমত্য কমিশনে তারা আর্গু করেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের আসন সংখ্যার আনুপাতিক হারে। আর আমরা আর্গুমেন্ট করেছিলাম যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে, যে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষ সেই পার্সেন্টেজ অনুপাতে গঠিত। আচ্ছা, বিএনপি সহ 2-4টা রাজনৈতিক দল এটার বিরুদ্ধাচার করেছেন, বাকি সবাই বলেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে। এই বিষয়টা গণভোটের সাবজেক্ট ম্যাটার করা হয়েছে। আচ্ছা, তো ভুল হলো কোথায় এটা? আচ্ছা, আমি যদি আপনার কাছে আসতে চাই যে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ মানে না, এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে। তাহলে প্রশ্নটি বারবার কেন বিরোধী দল থেকে আসছে যে বিএনপি আসলে চাচ্ছে না? দেখুন, ওই আপনি যদি বাস্তবতা অপেক্ষা বেশি অগ্রসর হয়ে থাকেন তাহলে যেমন আপনার পিছিয়ে ফেরাটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আমি দেখেন, মানে যে কোনো কারণই হোক, জুলাই সনদ দেখেন, জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, এটা আমি একটা পেয়েছি, যেটা এখন এখানে দেখেন আমাদের মজার জিনিসটা কি, আমি এখানে আপনাকে খুব একটা লাইন পড়ে শুনাই আমি, তাইলে আপনি বুঝবেন। জি, এটার এই যে সংস্কার যেগুলো কথা আমার বন্ধু বললেন, এবং সংসদে আপনি দেখবেন বিরোধী দল একদম গলা ফাটাই ফেলছে, প্রতিদিন ইতিমধ্যে ওয়াকআউটও করেছে 2 দফায়। আপনি দেখেন সংস্কার শব্দে দেখেন ব্যাপারটা একদম এক লাইনে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে কনসেনসাস কমিশনে যখন পলিটিক্যাল পার্টি কিছু কিছু ডিসেন্ট দেওয়া সত্ত্বেও ঐক্যমত্য পোষণ করে চলে আসলেন, তখন তারা ওয়াদাবদ্ধ হলেন যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের জন্য আপনি দেখেন সংশোধন সাপেক্ষে, সংবিধান সংশোধন সাপেক্ষে, তার মানে কি? আজকে দেখেন ওনাদের কথা শুনলে কি মনে হয়? সংসদে বিরোধী দল বলতেছে, তারা বলতে চাচ্ছে আগে সংস্কার করেন। ওনাদের কিন্তু এমনও দাবি ছিল ইলেকশনের আগে কোনো নির্বাচনই হবে না দেশে, আগে সংস্কার করেন। তখন কিন্তু আমরা বলেছি দেখেন, সংস্কার করতে হলে একটা সংসদ লাগবে। আপনি যদি সংবিধান সংস্কার করেন বা অ্যামেন্ডমেন্ট, যেটা কি বলেন না কেন আপনি, ইফ দেয়ার উড বি নো পার্লামেন্ট দেয়ার ক্যান বি নো অ্যামেন্ডমেন্ট। তাইলে আজকে আপনার সংসদ হয়েছে, সংবিধানের যে প্রস্তাবনা আপনি দেখেন এখানে যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে, কে দ্বিমত পোষণ করেছে, সব কিন্তু এখানে আছে। তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি সংবিধানের ওই পার্টিকুলার, এখানে 6টা জিনিসের কথা বলা হয়েছে সংবিধান সহ, আর বাকি কি কি বলা হয়েছে, যেমন পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার বিচার ব্যবস্থা, এগুলো সংস্কার করার কথা বলা আছে। তাহলে এগুলো সব আমরা কি কোথাও কেউ বলেছি? এই জুলাই সনদ যে প্রস্তাবনা, যেটা বাস্তবায়ন ওনারা বলছে, আজকে বিএনপি বলছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালন, আমরা এটাকে ধারণ করি। আমরা বলার পরে ওনারা বলতেছে বিএনপি এটা থেকে সরে গেছে 2/3 মেজরিটি পেয়ে। তাইলে আপনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এ যাবৎকালে যে পদক্ষেপ এবং যে ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে, তাতে ওনাদের কি করে মনে হলেন? এনাদের সমস্যাটা হলো কোনখানটায়? এনারা জুলাই সনদের প্রস্তাবনা, যা সংবিধান সংশোধন সাপেক্ষে একদিন আইনের রূপ নিবে, সংবিধানে সন্নিবেশিত হবে, আর্টিকুলেটেড হবে, ওনারা সেটা কি, অর্থাৎ যেটা এখন পর্যন্ত আইন হয়নি, ওনারা সেইটাকে আইনের, এখন আপনি বলেন সংবিধান আপনি উপেক্ষা করবেন কিভাবে? আমি আমার বন্ধুদের মনে, অবশ্য শিশিরমণি বলে না, কিন্তু তার দলের আরও উদীয়মান অনেক নেতা আছে যারা কথা বললে ভয় লাগে শুনতে, তাদের অনেকেই বলতেছে আপনারা সংসদে নির্বাচন অবৈধ। 2029 সন পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, সংসদ এখনও বহাল আছে, রাষ্ট্রপতি দ্বিচারিতা করেছেন, তিনি ওথ ভঙ্গ করেছেন। কিভাবে বলে, কেন বলে? রাষ্ট্রপতি কেন সংসদ ভেঙে দিলেন? রাষ্ট্রপতি মানব জমিনের কোন সাংবাদিকের সঙ্গে কথা বলায় যেটা তার অজান্তে সেটাকে পত্রিকায় প্রকাশ করলেন, ওনারা বলছে
সেখানে উনি বলেছেন ওনার কাছে পদত্যাগ আমার বক্তব্য when the parliament is dissolved, এরপরে একটা নির্বাচন ছাড়া আর আমাদের হাতে কিছু ছিল? তাহলে যেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করলেন, জামাত 123 অনুসারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই জামাত 148-এ ওথ পড়লেন, 72-এ মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলেন, সেখানে ওনারা গেলেন। সেখানে গিয়া মহামান্য রাষ্ট্রপতি যখন তার ডাকা সংসদ অধিবেশনে যোগ দিয়ে আপনি কি বলতেছেন, যখন 74-এ উনি গিয়া তার বক্তব্য রাখবেন সেখানে বলছে উনি অবৈধ রাষ্ট্রপতি। আপনি একটা জিনিস বিষয়টা লক্ষ্য করুন, তাইলে বিষয়টা হলো কোনখানটায়? এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। আমাদের দর্শক আছেন একটু ফোনে, আমরা একটু ফোনে। আমি কিন্তু আমার কথা কনক্লুড করি না। জি কনক্লুড করেন। আমি কি কনক্লুড করব? জি প্লিজ করেন। তাহলে আপনি বিষয় দেখেন, আমার মূল কথাটা হলো কোনটা, দেশে একটি মাত্র সুপ্রিম ল, এন্ড দ্যাট ইজ দি কনস্টিটিউশন অফ দি রিপাবলিক। যতক্ষণ পর্যন্ত দেখেন এই দেশের সংবিধান বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে না এমন কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত বা জুলাই সনদ যেটা বাস্তবায়ন করেন, সকল রাজনৈতিক দল একই সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছে চলে আসছেন, তারা কনসেন্ট দিয়ে আসছেন। সেই ঐক্যমত্য কমিশনের কনসেন্ট দিয়ে আসার পর তারা রাজনৈতিক দলরাই তো ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এই রেফারেন্ডাম মানে কি দরকার ছিল আপনি বলেন? উনি আমার বন্ধু বলেছে যে রেফারেন্ডাম নাই দিল। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া রেফারেন্ডাম আর এবারের নির্বাচনের সঙ্গে একসঙ্গে রেফারেন্ডাম এক জিনিস না। যেই বিষয়গুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, সেখানে রেফারেন্ডাম দেওয়ার আপনার কি প্রয়োজন ছিল? আপনার আমাদের দেশের নজিরটা কি, ইতিহাসটা কি? হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন, তার আন্দোলনের কাছে পদত্যাগ করলেন, তিনি আমাদের দেশের একজন চিফ জাস্টিসকে আমরা কি করলাম, এই রাজনীতিবিদরা ঐক্যমত্য পোষণ করে বা কনসেনসাসের বেসিসে তাকে আমরা সরকারের প্রধান করলাম। আবার আর একটা অ্যামেন্ডমেন্ট করি তাকে আমরা আবার তার পদে ফেরত দিলাম। তাইলে এদেশের নজির আছে, আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে সম্মতি দিয়েছে, বলেছে যে হ্যাঁ ইট ইজ রাইট। তাইলে আমাদের প্রেসিডেন্স আছে যে আমাদের দেশে ঐক্যমতে। আমি অনেকেই লক্ষ্য করেছি এই বিষয়ে